সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স দ্বিতীয় বর্ষের আমার প্রিয় ছাত্ররা, আজকের বাংলাদেশের অর্থনীতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম অধ্যায় শুরু করব। আমাদের নবম অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প উদ্যোগ সমূহ। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত শিল্প কি, এই শিল্পের সমস্যাসমূহ এবং সমস্যা সমাধানের উপায়। প্রথমে আমরা জেনে নিই যে রাষ্ট্রায়ত্ত শিল্প কি। যে শিল্প কারখানাগুলোর অর্থায়ন, মালিকানা এবং পরিচালনার দায়িত্ব রাষ্ট্র বা সরকার গ্রহণ করে থাকে তাকে রাষ্ট্রায়ত্ত শিল্প বলে। এটাকে জাতীয়করণকৃত শিল্প বলা হয়ে থাকে। এই শিল্পগুলো বাংলাদেশে 5টি সংস্থার অধীনে পরিচালিত হয়। এই সংস্থাগুলো হচ্ছে সংস্থার অধীনে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো পরিচালিত হচ্ছে। এই 5টি সংস্থা হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, 2 নম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, 3 নম্বর বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, 4 নম্বর বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, 5 নম্বর বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন। এই 5টি সংস্থার মধ্যে এই প্রথম 3টি সংস্থা পরিচালিত হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। অর্থাৎ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, এই 3টি সংস্থা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এবং বাকি যে 2টি সংস্থা
জুট মিলস কর্পোরেশন এবং টেক্সটাইল মিলস কর্পোরেশন। এই দুটি সংস্থা পরিচালিত হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে। এই 5টি সংস্থা এবং মন্ত্রণালয়ের অধীনে এই শিল্প কারখানাগুলো পরিচালিত হলেও এই শিল্প প্রতিষ্ঠানগুলোর লোকসান দিন দিন বেড়েই চলেছে। 2008-09 অর্থ বছরে লোকসানের পরিমাণ ছিল 325 কোটি টাকা। 2017-18 অর্থ বছরে এই লোকসান বেড়ে দাঁড়িয়েছে 1851 কোটি টাকা। অর্থাৎ গত 10 বছরে লোকসান বেড়েছে 6 গুণ। জনগণের করের অর্থ থেকেই এই অর্থের যোগান দেওয়া হচ্ছে। ভিন্ন ভিন্ন সংস্থা এবং মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হলেও এই শিল্প কারখানাগুলোর কর্মসংস্কৃতি হচ্ছে অভিন্ন। অর্থাৎ লোকসান থেকে বা লোকসানের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার কারো কোনো চেষ্টা নেই। স্বাধীনতার পর সরকার ঘোষিত অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী এবং কিছুটা বাধ্য হয়েই এই শিল্প কারখানাগুলো রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল, কারণ এর অধিকাংশের মালিকই ছিল পাকিস্তানিরা। সরকারের ভুল চিন্তা, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং স্বেচ্ছাচারিতার কারণে এই প্রতিষ্ঠানগুলো কখনোই লাভজনক হতে পারেনি। তাই গত 48 বছরের নির্মম বাস্তবতা হচ্ছে আদমজী সহ বহু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, বহু কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে ভুয়া উদ্যোক্তা সেজে কারখানা কেনার নাম করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তা লোপাট করে দিয়েছে। তবে এছাড়াও ব্যক্তিগত খাতে অনেক উদ্যোক্তা এই শিল্প কারখানাগুলোকে লাভজনক করতে পেরেছেন। তাদের মূল শক্তি ছিল দক্ষতা এবং সততা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে বেসরকারি খাতের এই শিল্প কারখানাগুলো লাভজনক হতে পারলে কেন সরকারি খাতের শিল্প কারখানাগুলো প্রতিনিয়ত লোকসান গুনে যাচ্ছে। আমাদের দেশে সবসময় একটা চেষ্টা করা হয়েছে যে রাষ্ট্রায়ত্ত খাতের বিলোপ সাধন করে বেসরকারি খাতের পরিধি বাড়ানোর। কেন লোকসান, কতটা লোকসান বা এই লোকসান থেকে পরিত্রাণের কোনো উপায় না খুঁজে সরাসরি প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার ফরমান জারি করা হয়। এই করোনা মহামারীর মধ্যেও যেখানে অধিকাংশ শ্রমিকের অবস্থায় চরমে পৌঁছেছে, সেখানে 2020 সালের 2 জুলাই সারা দেশে একযোগে 25টি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাটকলগুলোতে 25,000 স্থায়ী শ্রমিক, 25,000 অস্থায়ী শ্রমিক কর্মরত ছিল। এই 50,000 শ্রমিক মানে হচ্ছে পরিবার হিসেবে প্রায় 2 লক্ষ মানুষ। সরকারি ভাষ্য মতে গত 48 বছরের মধ্যে 44 বছরই এই প্রতিষ্ঠানগুলো লোকসান গুনেছে। তাই এগুলোকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া উচিত। ব্যক্তি খাত সাধারণত লাভ না থাকলে ব্যক্তি খাত এগোয় না, তাহলে নিশ্চয়ই এখানে লাভের আশা আছে। চিনি কলের অবস্থাও একই রকম। 15টি চিনি কলের মধ্যে 2020 সালের ডিসেম্বরে 6টি চিনি কল বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রায় 2,884 জন শ্রমিক কর্মকর্তা নিয়োজিত ছিল, অর্থাৎ প্রায় 3,000 পরিবার এখন পথে বসে গেছে। এতক্ষণ আমরা রাষ্ট্রায়ত্ত শিল্পের সার্বিক অবস্থা সম্পর্কে জানলাম। এখন আমরা রাষ্ট্রায়ত্ত শিল্পের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কে জানবো। আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নিচ্ছি। রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যা সমূহ। 1 নম্বর পয়েন্ট, দক্ষ ব্যবস্থাপনার অভাব। 2 নম্বর, দুর্নীতি ও স্বজনপ্রীতি। 3 নম্বর, উৎপাদন ব্যয় বৃদ্ধি। 4 নম্বর, অতিরিক্ত জনবল। 5 নম্বর, সম্পদের
অপচয়। 6 নম্বর সমন্বয়ের অভাব। 7 নম্বর শ্রমিক অসন্তোষ। 8 নম্বর চোরাচালান। 9 নম্বর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার অভাব। 10 নম্বর ট্রেড ইউনিয়নের দৌরাত্ম্য। 11 নম্বর রাজনৈতিক দর্শনের বৈপরীত্য। 12 নম্বর সুচিন্তিত নীতির অভাব। 13 নম্বর জবাবদিহিতার অভাব। 14 নম্বর প্রতিযোগিতার অভাব। 15 নম্বর দেশি বিদেশি চক্রান্ত। এখন আমরা এই পয়েন্টগুলোর বিশ্লেষণ করব। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে দক্ষ ব্যবস্থাপনার অভাব। স্বাধীনতার পর এই শিল্প প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয়করণ করার পরে সরকারের হাতে দক্ষ শ্রমিক কর্মকর্তা কর্মচারী ছিল না, যার ফলে এই প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়, ব্যবস্থাপনায় এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় এবং এই প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে লোকসান দিতে শুরু করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি। রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রীয়করণ করার পরে দুর্নীতি এবং স্বজনপ্রীতি বাড়তে থাকে। এখানে দেখা যাচ্ছে যে স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ দেওয়া হতো এবং এখানে পদোন্নতিও পেতে এই প্রভাবগুলোই কাজ করত, যার ফলে প্রতিষ্ঠানগুলো যে উৎপাদন ব্যবস্থাটা সেটা সঠিকভাবে পরিচালিত হতে পারেনি এবং এই প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে লোকসান নির্ভর প্রতিষ্ঠানে পরিণত হতে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধি। সাধারণত একটা শিল্প প্রতিষ্ঠানের যখন সমস্ত শ্রমিক এবং সমস্ত মেশিন বা যন্ত্রাংশ যেগুলো আছে সেগুলো যখন পুরো মাত্রায় কাজ করে তখন সেই শিল্প প্রতিষ্ঠান লাভজনক হয়ে ওঠে। কিন্তু রাষ্ট্রায়ত্ত যে শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে দেখা যায় যে ফ্যাক্টরি অনেক সময় বন্ধ থাকে এবং এখানে যে ব্যবস্থাপক বা পরিচালক আছেন তারাও এই যন্ত্রাংশগুলোর সঠিক ব্যবহার হচ্ছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সচেতন না, যার ফলে এখানে উৎপাদন কম হচ্ছে এবং এই প্রতিষ্ঠানগুলো লোকসানের সম্মুখীন হচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত জনবল। এই প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনের অতিরিক্ত জনবল কাজ করছে, যার ফলে এখানে যে উৎপাদন সেটা উৎপাদন ব্যয় বেশি, উৎপাদন কম, বিশেষ করে মাথাপিছু যে উৎপাদন সেটা কম, কারণ যে পরিমাণ শ্রমিক এখানে দরকার তার চেয়ে অতিরিক্ত শ্রমিক এখানে কর্মরত আছে। সাধারণত এখানে যে শ্রমিক মালিকরা তারা জোরপূর্বক এ ধরনের অতিরিক্ত নিয়োগ দিয়ে থাকে, যার ফলে এই প্রতিষ্ঠানগুলোর যে উৎপাদন প্রক্রিয়া সেটা ব্যাহত হয় এবং প্রতিষ্ঠানগুলো অলাভজনক হয়ে পড়ে। আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পদের অপচয়। এই প্রতিষ্ঠানগুলোতে যথেষ্ট সম্পদের অপচয় হয়, কারণ দামি দামি যে মেশিনগুলো আছে, যে গাড়িগুলো আছে, এগুলো অনেক সময় দেখা যায় যে সঠিক
তত্ত্বাবধানের অভাবে এগুলো পড়ে থাকে এবং অপচয় হয়ে নষ্ট হয়ে যায়, যার ফলে প্রতিষ্ঠানগুলো অলাভজনক হয়ে পড়ে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সমন্বয়ের অভাব। সমন্বয়ের অভাব এখানে পরিলক্ষিত হয় এই প্রতিষ্ঠানগুলোতে। মন্ত্রণালয়ের যে শিল্প বিভাগ আছে, যে সেক্টর কর্পোরেশন এবং যে ইউনিটগুলো আছে, সেগুলোর মধ্যে এক ধরনের সবসময় বিশৃঙ্খলা থাকে, এক ধরনের সমন্বয়হীনতা থাকে, যার ফলে যে যার খুশি মতো কাজ করতে থাকে এবং প্রতিষ্ঠানগুলোর যে উৎপাদন প্রক্রিয়াটা সেটা কিন্তু ব্যাহত হয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমিক অসন্তোষ। রাষ্ট্রীয়করণের পরে শ্রমিক অসন্তোষ মোটেও কমেনি, বরং আরো বেড়েছে। কারণ শ্রমিকরা দেখলো যে তারা ওই প্রতিষ্ঠানের অংশ হয়নি। জাস্ট এখানে কি হয়েছে, মালিকানাটা পরিবর্তন হয়েছে। আগে যেমন তারা অবাঙালি মালিকের আন্ডারে ছিল, এখন তারা বাংলাদেশি সরকারের অধীনে এসেছে, কিন্তু তাদের যে স্বার্থ সেটা এখানে সংরক্ষিত হয়নি। তাই এখানে শ্রমিক অসন্তোষ রয়েই গেছে। শ্রমিকরা বিভিন্ন সময় আন্দোলনে নামে, যার ফলে এই প্রতিষ্ঠানগুলোর যে উৎপাদন প্রক্রিয়া সেটা ব্যাহত হয় এবং প্রতিষ্ঠানগুলো লাভের মুখ দেখতে পারে না। আমাদের 8 নম্বর পয়েন্ট হচ্ছে চোরাচালান। রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পথে অন্যতম আর একটা বাধা হচ্ছে এই সীমান্ত চোরাচালান। কারণ আমাদের যে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে যে কাপড় এবং চিনি উৎপাদন হয়, সেগুলো দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত এবং মিয়ানমার থেকে যে কাপড় এবং চিনি সেগুলো চলে আসছে। অনেক সময় দেখা যায় যে এই শিল্প প্রতিষ্ঠানগুলোর গুদামে কাপড় আর চিনি পড়ে আছে অবিকৃত অবস্থায়, কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে আমরা গিয়ে ভারত আর মিয়ানমারের কাপড় আর চিনিটা কিনতে বাধ্য হচ্ছি। এটাও আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্পের একটা সমস্যা। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার অভাব। স্বাধীনতার পর এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার পরে এর কোনো সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা ছিল না, যার ফলেও এই শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেড ইউনিয়নের দৌরাত্ম্য। প্রতিটি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোতেই ট্রেড ইউনিয়ন আছে, কিন্তু তারা শ্রমিকদের কল্যাণে কোনো কাজ করে না। শ্রমিক যে নেতা আছে সে কাজ না করে বেতন নেওয়া বা অন্যায়ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার পিছনেই তার মনোযোগ থাকে এবং অতিরিক্ত কিভাবে জনবল নিয়োগ দেওয়া যায় সে কাজগুলো করে থাকে, কিন্তু শ্রমিকদের কল্যাণে যে কাজগুলো করার কথা ছিল সেটা কখনোই তারা করে না। এই কারণে দেখা যায় যে এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে বা পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত থাকেন তারাও এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের তেমন কোনো তারা আগ্রহ পান না, যার ফলেও এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নটা বাধাগ্রস্ত হয়। 11 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক দর্শনের বৈপরীত্য। স্বাধীনতার পর সমাজতান্ত্রিক মনোভাব প্রতিষ্ঠা করার জন্য এই রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে জাতীয়করণ করা হয়, কিন্তু কিছুদিন পর সরকার আবার এই রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া শুরু করে, যার ফলে এখানে এক ধরনের বৈপরীত্য সৃষ্টি হয় এবং এটাও এই শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পিছনে একটা প্রধান বাধা হিসেবে কাজ করে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে সুচিন্তিত নীতির অভাব। এই প্রতিষ্ঠানগুলোতে কোনো সুচিন্তিত নীতি ছিল না, যার ফলে এই প্রতিষ্ঠানগুলোর যেভাবে উন্নয়ন করার কথা ছিল সেটা সেভাবে হতে পারেনি। এটাও এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পিছনে একটা বাধা। 13 নম্বর পয়েন্ট হচ্ছে জবাবদিহিতার অভাব। রাষ্ট্রায়ত্ত যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতার কোনো সুযোগ নেই। যে শ্রমিক কর্মচারী বা কর্মকর্তারা এখানে নিয়োজিত আছেন তারা বিভিন্ন দুর্নীতি বা লুটপাটের সাথে যারা জড়িত তাদেরকে যে একটা আইনের আওতায় এনে বা জবাবদিহিতার যে একটা ব্যবস্থা করা দরকার সেটা কিন্তু করা হয় না, যে কারণেও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো দিন দিন লোকসান দিয়েই যাচ্ছে এবং এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নটা ব্যাহত হচ্ছে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিযোগিতার অভাব। রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাজারে টিকে থাকার জন্য বা পণ্যের বাজারকে সম্প্রসারণ করার জন্য কোনো প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় না, যার ফলে এই শিল্প প্রতিষ্ঠানগুলোর যে পণ্য সেগুলোর মানও কিন্তু উন্নত হয় না এবং এই প্রতিষ্ঠানগুলোর যে দেশীয় বাজার বা বিদেশি যে বাজার তাও কিন্তু তারা হারাতে শুরু করে। এটাও এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পথে একটা প্রধান বাধা। 15 নম্বর পয়েন্ট হচ্ছে দেশি বিদেশি চক্রান্ত। শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করার পরে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত সৃষ্টি হয়, যারা এই যে জাতীয়করণ এটাকে তারা ব্যর্থ করার চেষ্টা চালাতে থাকে। যে মালিক পক্ষ ছিল, যারা এই শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিক ছিল, তারা কি করে, তারা দেশীয় যে প্রশাসনের যে কর্মকর্তা তাদের সাথে যোগ সাজস করে এই শিল্প প্রতিষ্ঠানগুলো ফেরত কিভাবে পাওয়া যায় সেই চেষ্টা করতে থাকে
এবং এদের সাথে যোগ দেয় বিদেশি বিভিন্ন দাতা সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্র, যারা এই জাতীয়করণকে ব্যর্থ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাতে থাকে। এই হচ্ছে আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাগুলো। এই সমস্যাগুলোর কারণে এই প্রতিষ্ঠানগুলো দিন দিন লোকসান দিয়ে যাচ্ছে এবং তারা লাভজনক কোনো পর্যায়ে পৌঁছাতে পারছে না। এই মোটামুটি আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাগুলো সম্পর্কে আমরা জানলাম। রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেই সম্পর্কে আমরা এখন জানবো। আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নিচ্ছি। রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যার সমাধান। 1 নম্বর পয়েন্ট, আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন পদ্ধতি চালু। 2, শ্রমিকদের অংশীদারিত্ব। 3 নম্বর, আন্তরিক প্রচেষ্টা। 4 নম্বর, প্রশিক্ষণের ব্যবস্থা। 5 নম্বর, লোকসানি প্রতিষ্ঠান থেকে পুঁজি প্রত্যাহার। 6 নম্বর, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ। 7 নম্বর, সমন্বয় সাধন। 8 নম্বর, দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ। 9 নম্বর, অতিরিক্ত জনবল হ্রাস। 10 নম্বর, জবাবদিহিতা। 11 নম্বর, দক্ষ ব্যবস্থাপনা। 12, কাঁচামাল ও যন্ত্রপাতি যোগান। 13 নম্বর, প্রতিযোগিতা সৃষ্টি। 14 নম্বর, দুর্নীতি দমন। 15 নম্বর, বাণিজ্যিক মনোভাব সৃষ্টি। এখন আমরা এই পয়েন্টগুলো বিশ্লেষণে যাব। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন পদ্ধতি চালু। রাষ্ট্রায়ত্ত যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে 50-60 বছরের পুরনো পাকিস্তান আমলের যে যন্ত্রপাতি সেগুলো দিয়ে এগুলোর উৎপাদন কাজ চলছে। এই
মেশিনারিজগুলি যদি উন্নত মানের করা যেত, আধুনিক প্রযুক্তির যদি ব্যবহার করা যেত, তাহলে উৎপাদিত পণ্যের মান যেমন বাড়বে তেমনি উৎপাদন ক্ষমতাও বাড়বে। তাহলে দেখা যাবে যে এই প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমিকদের অংশীদারিত্ব। রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের অংশীদারিত্বটাকে নিশ্চিত করতে হবে, যাতে শ্রমিকরা এই প্রতিষ্ঠানগুলোর অবিচ্ছেদ্য অংশ মনে করে নিজেকে। তারা যখন এই প্রতিষ্ঠানগুলোর অবিচ্ছেদ্য অংশ মনে করবে নিজেকে, তখন তাদের উৎপাদনের যে উৎকর্ষতা সেটা বাড়বে, উৎপাদন বাড়বে এবং প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তরিক প্রচেষ্টা। এই প্রতিষ্ঠানগুলোতে যে প্রশাসক বা যে ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে তাদেরকে অবশ্যই আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে। তাহলে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে লাভজনক হতে শুরু করবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা। শিল্প প্রতিষ্ঠানগুলোতে যে শ্রমিক আছে, যে কর্মকর্তা কর্মচারীরা আছে, তাদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণের ব্যবস্থা দিতে হবে। তাহলে তাদের উৎকর্ষতা বাড়বে এবং উৎকর্ষতা বাড়লে উৎপাদনের যে প্রতিষ্ঠানগুলোর যে উৎপাদন সেটা বাড়বে এবং প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে লোকসানি প্রতিষ্ঠান থেকে পুঁজি প্রত্যাহার। যে প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত লোকসান দিচ্ছে সে প্রতিষ্ঠানগুলোকে থেকে পুঁজি সরিয়ে সেগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যেতে পারে। কারণ সরকার যে ভর্তুকি দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে চালাচ্ছে সেটা কিন্তু আসলে জনগণের টাকা। তাই কিছু মানুষের চাকরি রক্ষা করার জন্য এত কোটি কোটি টাকার খরচ না করে বরং এগুলো বেসরকারি খাতে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা অনেক ভালো হবে। তবে খেয়াল রাখতে হবে যে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে তারা যেন সেটাকে সুন্দরভাবে পরিচালনা করে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার অভাব। জাতীয়করণ করার পরে আসলে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার অধীনে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়নি। তাই একটা সুন্দরভাবে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা যদি সেট করা যায় তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়বে, উৎপাদন বাড়বে এবং প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সমন্বয় সাধন। সরকারি যে শিল্প কারখানাগুলো আছে, রাষ্ট্রায়ত্ত যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর যে বিভিন্ন বিভাগের মধ্যে যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতাটা দূর করতে হবে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ। রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যদি ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্নীতি এবং স্বজনপ্রীতি রোধ করা যায় তাহলে একদিকে যেমন অপচয় কমবে তেমনি কিন্তু প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিকভাবে সফল হতে শুরু করবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত জনবল হ্রাস। এই প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জনবল আছে, যার ফলে এই প্রতিষ্ঠানগুলোর যে মাথাপিছু যে উৎপাদন সেটা কিন্তু কম। তাই অতিরিক্ত জনবলকে যদি সরানো যায় বা অতিরিক্ত জনবল যাতে নিয়োগ দেওয়া না হয় এই ব্যাপারে যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু মাথাপিছু উৎপাদন সেটা যেমনি বাড়বে তেমনি প্রতিষ্ঠানগুলোতে যে সার্বিক যে শৃঙ্খলা সেটা ফিরে আসবে এবং উৎপাদনটাও ত্বরান্বিত হবে। 10 নম্বর পয়েন্ট জবাবদিহিতা। রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতার সুযোগ সৃষ্টি করতে হবে। এখানে যে শ্রমিক কর্মচারী কর্মকর্তারা কাজে নিযুক্ত আছেন তারা যে কোনো অরাজকতা বা যে কোনো লুটপাটের ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। এখানে যে ব্যবস্থাপনার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরকে অবশ্যই অনেক বেশি দক্ষ হতে হবে, তাদেরকে সৎ আন্তরিক হতে হবে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য। তাহলে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে লাভের মুখ দেখতে শুরু করবে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে কাঁচামাল ও যন্ত্রপাতি যোগান। এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যে কাঁচামাল ব্যবহৃত হয় এবং যে খুচরা যন্ত্রপাতি যেগুলো প্রতিনিয়ত লাগে সেগুলোর যোগান যেন নিরবিচ্ছিন্ন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন প্রক্রিয়াও যেমন গতিশীল হবে তেমনি প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানেও পরিণত হতে পারবে। 13 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিযোগিতা সৃষ্টি। রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে হবে। এজন্য তাদেরকে বোনাসের ব্যবস্থা বা বিভিন্ন ইনক্রিমেন্টের সুযোগ করে দেওয়া যেতে পারে যাতে তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাবের সৃষ্টি হয় এবং তারা কাজে একটা উৎসাহ পায়। এই উৎসাহ পেলে একদিকে যেমন উৎপাদন বাড়বে তেমনি প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানেও পরিণত হতে শুরু করবে।
14 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্নীতি দমন। রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এই দুর্নীতি চিরতরে দূর হয় এবং প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। 15 নম্বর পয়েন্ট হচ্ছে বাণিজ্যিক মনোভাব সৃষ্টি। এই প্রতিষ্ঠানগুলো জনসেবা বা জনকল্যাণকর কাজে নিয়োজিত থাকলেও এখানে বাণিজ্যিক যে মনোভাব সেটাও বাড়াতে হবে, যাতে প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে। এই হচ্ছে আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো কিভাবে সমস্যাগুলোর সমাধান করা যায় সে সম্পর্কে আমরা জানলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।